যে কোনো সাধারণ নির্বাচনের সময় বা নির্বাচনের ফল ঘোষণার দিন রাজ্যের মানুষ যেমন টিভি খুলে টিভির পর্দার দিকে এক উৎকণ্ঠা নিয়ে চেয়ে থাকেন খবর শুনবার জন্যে, ঠিকই সেইভাবে আজকেও রাজ্যের সমস্ত অংশের মানুষ, সমাজের সমস্ত অংশের মানুষ টিভির পর্দায় চোখ রেখেছিলেন বিকেলে 5টার সময়। কারণ মুখ্যমন্ত্রী বিকেলে 5টার সময় নবান্ন থেকে একটি সাংবাদিক সম্মেলন করবেন এবং সেই সাংবাদিক সম্মেলন থেকে তিনি কথা বলবেন। মূলত এই সাংবাদিক সম্মেলন দেখবার জন্যে সব থেকে বড় উৎকণ্ঠার মধ্যে যারা ছিলেন, একটি আশায় বুক বেঁধেছিলেন তারাই, যারা রাজ্য সরকারের এসএসসি এবং শিক্ষা পর্ষদের অপদার্থতার কারণে সুপ্রিম কোর্ট থেকে যাদের চাকরি বাতিল হয়ে গেল, এসএসসি 2016 সালের প্যানেল সমেত প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা তারা বলি হলেন। তাদের এক অন্ধকার গলির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো এবং সেখান থেকে তারা বেরিয়ে আসার জন্য পথ খুঁজছেন, যে সময় দাঁড়িয়ে আন্দোলন করছেন। তারা চাইছেন আলোর পথ দেখতে, কোনোভাবেই তারা আলোর পথ কিভাবে দেখবেন সে পথ তারা খুঁজে পাচ্ছেন না। তারা বারবার কথা বলছেন তাদের হারিয়ে যাওয়া সামাজিক সম্মান এবং তাদের হারানো চাকরি তাদের ফিরে দিতে হবে। তাদের নিজস্ব প্রত্যেককে যোগ্য চাকরি প্রাপক যারা ছিলেন তাদের স্ব স্ব পদে হতে বহাল রাখতে হবে, এ দাবিতে তারা আন্দোলন করছেন এবং সেই সঙ্গে তারা এ দাবিও করেছেন তারা আর কোনো পরীক্ষা দেবেন না, কোনো পরীক্ষায় বসবেন না। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন সাংবাদিক সম্মেলনটা করছিলেন, সেই সময় প্রত্যেক যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষক কর্মচারী আন্দোলনরত অবস্থায় বিকাশ ভবনের সামনে বসে তাদের মোবাইলটি খুলে রেখেছিলেন। তারা সাংবাদিক সম্মেলন শুনছিলেন, তারা আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু সাংবাদিক সম্মেলন শুনতে শুনতে শেষ পর্যায়ে তারা এক রাশ হতাশা বুকে নিয়ে মোবাইল ফোনটি বন্ধ করেন এবং তারা আগামী দিনে কি পদক্ষেপ নেবেন, পরীক্ষায় বসবেন কি বসবেন না সে বিষয়ে নিশ্চিত তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন বা করছেন। কিন্তু যে সাংবাদিক সম্মেলনটি করলেন সে বিষয় নিয়ে আমাদের এই রাজ্যের মেইন স্ট্রিম মিডিয়া অর্থাৎ টিভি চ্যানেলগুলো এবং একটা প্রায় বড় অংশের সোশ্যাল মিডিয়ার বন্ধুরা এ নিয়ে বহু প্রতিবেদন ইতিমধ্যে তৈরি করে ফেলেছেন। ঘণ্টাখানেক ধরে বিভিন্ন জায়গায় এ নিয়ে আলাপ আলোচনা চলছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আলোচনা করছেন, আইনজীবী মহলে একটা শোরগোল পড়ে গেছে এবং সোশ্যাল মিডিয়া তো এ নিয়ে আলোচনা সমালোচনা ঝড় বইছে। কেউ এই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনকে স্বাগত জানিয়েছেন, কেউ বিরোধিতা করছেন, করে বিভিন্ন রকম কথাবার্তা বলছেন। সেরকমভাবেই আমরা যোগাযোগ করতে পেরেছিলাম একজন অধ্যাপক, শিক্ষাবিদ বলা যেতে পারে, রাজনৈতিক বিশ্লেষক বলা যেতে পারে। তিনি সর্বদাই নিরপেক্ষভাবে কথা বলেন, আপনারা তাকে প্রায়শই দেখেন বিভিন্ন চ্যানেলের টিভির পর্দায়। তিনি হচ্ছেন ঝন্টু বড়াইক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঝন্টু বড়াইক। তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছিলাম, তাকে জিজ্ঞাসা করলাম আপনি কি বুঝলেন এই যে সাংবাদিক সম্মেলন, আপনার প্রতিক্রিয়া কি? তিনি মারাত্মক প্রতিক্রিয়া দিলেন। তিনি যে কথাগুলো বললেন, চাকরিহারা চাকরি প্রাপকদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ আবার পড়ল এবং সেই সঙ্গে এই যে পরীক্ষা হতে যাচ্ছে বা পরীক্ষা নেবে, যে নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে পরীক্ষাটি নিয়োগ হবে, সেই নিয়োগটা কতটা ত্রুটিপূর্ণ হবে, নতুন করে আবার কোনো মামলা হবে কিনা, এই সমস্ত বিষয়ে উনি একজন শিক্ষাবিদ হিসাবে, একজন আইনজ্ঞ হিসাবে, একজন অধ্যাপক হিসেবে তিনি বিস্তারিত ব্যাখ্যা করলেন। আর কথা না বলে আসুন আমরা সরাসরি এই ঝন্টু বড়াইকের কথার মধ্যে প্রবেশ করি। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রিন্স মন্ডল স্যার। হ্যাঁ, নমস্কার। মুখ্যমন্ত্রী আজকে চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে মূলত একটি প্রেস কনফারেন্স করলেন, যদিও সেটা সবার জন্যই যারা চাকরির প্রার্থী যারা, এই সেখানে তিনি একটা কথা বললেন, চাকরিহারা শিক্ষকদের জন্য যারা যোগ্য, একদিকে রিভিউ পিটিশন, অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরীক্ষার জন্য নোটিফিকেশন, এটা কি কতটা গুরুত্ব, মানে কতটা সঠিক পথে এগোচ্ছেন উনি স্যার? কোনো সঠিক পথেই এগোচ্ছেন না। লুটে পুটে এলোমেলো করে লুটে পুটে খাই, এই এলোমেলো উনি করে দিয়েছেন। আর এলোমেলো করাটা কিন্তু ওনার প্রি প্ল্যান। আপনি এলোমেলো করতে না পারলে তার দলের বহু মন্ত্রী নেতা সন্ত্রী ইনক্লুডিং হয়তো উনিও জেলের ভিতরে থাকতেন। এটা সত্যি কথা জেনে নিন। ফলত আজকে এই এলোমেলোটা উনি কিন্তু প্রথম দিন থেকেই করে যাচ্ছেন। সুপ্রিম কোর্টে অর্ডার আসার পরেই এই মুখ্যমন্ত্রী জনসভায় দাঁড়িয়ে বলেছিলেন এই
ইন্ডোর স্টেডিয়ামে এদের ডেকে নিয়ে গিয়ে বহিরাগতদের দিয়ে হল ঘর ভরিয়ে তিনি বলেছিলেন সুপ্রিম কোর্টের অর্ডার মানেন না, একজনেরও চাকরি যাবে না, তারও বেতন বন্ধ হবে না। আমরা কি দেখলাম? সুপ্রিম কোর্টে তিনি বলছেন পিউরিটি পিটিশন করবেন, অথচ সবার আগে উনি গিয়ে কি করলেন? উনি গিয়ে রিভিউ পিটিশন না করে এমনি অ্যাপ্লিকেশনটা দাখিল করলেন। অর্থাৎ আমি মেনে নিলাম মাই লর্ড, মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতির উদ্দেশ্যে আন্ডারটেকিং দিলাম এবং বললাম একটু দয়া করে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সাথে এদেরকে ডেপুটেড টিচার হিসেবে কিছুদিন সময় দিন। মাননীয় সুপ্রিম কোর্ট শিক্ষার ব্যাপক স্বার্থে শুধু শিক্ষকদের 31শে ডিসেম্বর অব্দি একটা ঠেকনা দেওয়া কাজের ভূমিকায়নে রাখলেন, আর সতর্ক করে দিয়ে বলেছিলেন কিন্তু এই শিক্ষকরা 31 তারিখ অব্দি এই শর্তেই কাজ করতে পারবে যদি আপনি 31শে মের মধ্যে নোটিফিকেশন জারি করবেন, বিজ্ঞপ্তি, এবং 31শে ডিসেম্বরের মধ্যে নতুন রিক্রুটমেন্ট করে শিক্ষার যে যত শূন্য পদ সেই শূন্য পদটা পূরণ করবেন। এবার প্রশ্নটা হচ্ছে উনি আজকে বললেন 2016, এবার 2016 উনি কি বলতে চাইলেন এটা পুরো ক্লিয়ার হলো না। আগামীতে নোটিফিকেশন হলে বোঝা যাবে। এখানে কিন্তু ওই 22 লক্ষ যারা রাস্তায় ধর্ণা মঞ্চে মাতঙ্গিনী হাজরা কিংবা কান্দিমূর্তির ময়দানে বা মাতৃমূর্তি পাদদেশে দিনের পর দিন বসে আছেন, মুখ্যমন্ত্রীর সময় হয়নি ওদের সাথে কথা বলতে যাওয়ার, এরা কিন্তু অ্যাপ্লিকেন্ট হওয়ার কথা প্রথম। দ্বিতীয়, উনি বললেন এক্সপিরিয়েন্স, যারা এক্সিস্টিং টিচার যাদের চাকরি চলে গেল তাদের এক্সপিরিয়েন্স নিয়ে ভাববে। আমি বলছি সুপ্রিম কোর্ট কিন্তু এক্সপিরিয়েন্স পাবে এই মর্মে কোনো কিছু অর্ডারে বলেনি। অর্থাৎ আবার কি এই সরকার জটিলতা তৈরি করতে চাইছে যে এক্সপিরিয়েন্সের নাম্বার যদি এরা দেওয়া হয়, এরা যেহেতু আইনের চোখে এখনো মানে অযোগ্য, অবৈধ, অবৈধ, ফলে এদের প্রিভিয়াস সার্ভিস যেগুলো ইনভ্যালিড হয়ে গেছে সেই চাকরিটার জন্য যদি এক্সপিরিয়েন্স নাম্বার পায় তাহলে প্রশ্ন উঠবে যারা 22 লক্ষের বাকি অংশগুলো যাদের চাকরিটা হলোই না, বিক্রি হয়ে গেছে, তাদের অনেকেই হয়তো যোগ্য ছিল, বৈধ হতে পারত, তারা ডিপ্রাইভ হবে, তারা নাম্বার কম পাবে, অর্থাৎ লড়াইয়ে ওরা পিছিয়ে পড়বে। অর্থাৎ আবার মামলা হবে, আবার সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করবে, আবার প্রসিডিওরটা অনেকটা পিছিয়ে যাবে। এটাই কি তাহলে মুখ্যমন্ত্রী বা তার সরকার চাইছে যে আরো কেস হোক? কারণ এই 11 সালে ক্ষমতায় আসার পরে এই সরকার কার্যত শুধু ভোটে জিতেছে, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছে, লাল বাতিতে চলেছে তাদের নেতা মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নিজেও হেলিকপ্টারে চলেছে, পার্সোনাল হেলিকপ্টারে, কিন্তু রাজ্যটা চালিয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারের উপরে। নিজেরা এমন কিচ্ছু করেনি যাদের জন্য রাজ্যটা সচল থাকে। সম্পূর্ণ রাজ্যটা যেটুকু বা সচল আছে সেটুকু চলছে কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের গুঁতনিতে, এই গুঁতনির জন্যই। ফলে আমার আশঙ্কা যে এই প্রক্রিয়ায় যদি কোন রকম সরকার বাড়তি কোনো সক্রিয়তা দেখায় তাহলে আবার মামলা হয়ে পুরো প্রক্রিয়াটা না আবার ঝুলে পড়ে। একদম। আমার স্যার একটাই প্রশ্ন, যেটা হচ্ছে স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে উনি তো নিজেই বলেন উনি একজন আইনজ্ঞ, উনি আইনজীবী ছিলেন, উনি LLB পাস করেছেন। সেখানে দাঁড়িয়ে এই যে শিক্ষকদের যে অভিজ্ঞতার ভিত্তিতে বাড়তি সুবিধা দেওয়া, এটা যদি করতে যান তাহলে যারা চাকরি হতে বঞ্চিত হয়েছেন তারা তো আবার স্যার মামলা করে দিতে পারেন স্যার এটা নিয়ে। হ্যাঁ, একদম মামলা হবেই। আপনি চাকরিটারই তো অবৈধ বলে দিল সুপ্রিম কোর্ট, তার আবার এক্সপিরিয়েন্স কি জিনিস? চাকরিটাই অবৈধ, তার আবার এক্সপিরিয়েন্স আপনি দিচ্ছেন। ফলে এইটা তো আলটিমেটলি আরেকটা ট্র্যাপ তৈরি করা, যেই ট্র্যাপে আপাতত দেখতে শুনতে ভালো লাগছে, যাদের চাকরি চলে গেল তারা ভাবছেন তারা একটু সুরাহা পেল, কিন্তু বৃহত্তর সব সমস্যার তারা যে সম্মুখীন হলো এটা একদম পরিষ্কার ভাবে জেনে রাখুন। মামলা হবে, মামলায় এমনও হতে পারে আবার প্রক্রিয়াটা বাতিল করে ফেলতে পারে। কারণ শুধু টাকা দিয়ে চাকরি বিক্রিটাই দুর্নীতি নয়, প্রক্রিয়ায় যদি গলদ থাকে সেটাও কিন্তু দুর্নীতির অংশ। এবং ভারতবর্ষে একাধিক রাজ্যে উদাহরণ আছে টাকার লেনদেনে দুর্নীতি হয়নি, প্রক্রিয়ায় গলদের জন্য চাকরি চলে গেছে, সেটাও কম নয়। ফলে মাথায় রাখতে হবে
যে যারা চাকরি পাচ্ছে এবার 22 লক্ষ টোটাল এর মধ্যে, তারা কিন্তু এই দাবিটা করুক যে কোর্ট মনিটরিং পরীক্ষা ব্যবস্থা হোক। এই সরকারের এসএসসি তার দণ্ডমুণ্ডের যারা কর্তা এখনো বসে আছে জেলের বাইরে, তারা কিন্তু কেউই দুর্নীতির বাইরে নয়। পার্থ মানিক জেলে যেতে পারে, কিন্তু যারা জেলে এখনো যায়নি বা বেলে বাইরে আছে, তারা কিন্তু একবার দুর্নীতির স্বাদটা পেয়ে গেছে। আর যে সরকারের দুর্নীতিটাই হচ্ছে তাদের নীতি, ফলে এটা কিন্তু পরিষ্কার সত্য, কোর্ট মনিটরিং না হয়ে আবার এসএসসির মাধ্যমেই নিয়োগের প্রক্রিয়া চললে বড় ধরনের আরো একটা বড় মানে আরো ব্যাপক অর্থের দুর্নীতি হবে। হয়তো এবারের দুর্নীতিটা শাসক অনেক সমঝে করবে, অর্থাৎ আইন মেনে বেআইনি কাজটা পুরোপুরি করবে, যাতে কোনো বিকাশবাবু, ফিরদৌস শামীম, সুদীপ্ত। অনেক অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।